ওই যে নাহিদ রানার টানেই দর্শক আসবে মাঠে, নাহিদ রানার টানে মাঠে 10,000 দর্শক আসবে বিপুল স্টেডিয়ামে শুধু নাহিদ রানার বোলিং দেখতে। সেম মেন্টালিটি এখনও ওয়াকার ওয়াসিমদের। আগামী 5-6 বছর খালি জোরে বল কর, স্কিল অটোমেটিক্যালি আসবে। এটা ছিল তার 15-20 মিনিটের কনভারসেশনের মূল কথা। ওটা নিয়ে চিন্তা করতে হবে না। কোনটা জিজ্ঞেস করছিল কোনটা ন্যাচারালি আসে, সে বলছে যে বাহারওয়ালা, মানে বাইরে যেটা যায় আর কি। সবগুলোই 140-এর উপর করেছেন তিনি, একটা ছাড়া যেটা তিনি ইচ্ছে করে স্লোয়ার করেছেন। এটাও কিন্তু সেরকম, নাহিদ রানা তার বেস্ট স্পেলটা করেছেন 5th ডেতে লাস্ট সেশনে। ভাই নাহিদ রানা নামটা তো এখন একটু বেশ এক্সাইটিং। হ্যাঁ, নাহিদ রানা নামটা একটা এক্সাইটমেন্ট জায়গায়, এবং হলো যে তোর মানে একটা শিহরণ জায়গায়, এবং শুধু বাংলাদেশ ক্রিকেটে না। আমি এটা তো আমরা আলোচনা তো করেছি, এবং আমি বিভিন্ন সময় লিখেছি, যে বেশ আগে থেকে লিখেছি যে নাহিদ রানা বিশ্ব ক্রিকেটের জন্য একটা সম্পদ, এবং সেটা বিশ্ব ক্রিকেট এখন অ্যাকনোলেজ করা শুরু করেছে, রিকগনাইজ করা শুরু করেছে। পিএসএলে যাওয়ার পর থেকে একটু হয়েছে, আর এই টেস্টের পারফরমেন্স, নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডের পারফরমেন্স এই সময়গুলোতে হয়েছে। ইন্টারেস্টিংলি কালকে কলকাতার একটা ইংরেজি দৈনিকের একজন জার্নালিস্ট, তারা খুব আগ্রহ নিয়ে আমার কাছে জানতে চাচ্ছিল সব কিছু। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। আমি বলছি আইপিএল এর সময় তোমরা নাহিদ রানা কিনে স্টোরি করতে পারবে? বলছে হ্যাঁ, আমার অনেক বড় স্টোরি হবে এটা। সো অনেক ডিটেলস অনেক কাছে জানতে চাচ্ছে। সো আইপিএল এর সময় একটা ভারতের পত্রিকায় নাহিদ রানা কিনে বড় স্টোরি হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ, পাকিস্তানের সাথে 5 উইকেট পেয়েছে তো নিশ্চয়ই এই কারণে। বলছে না, শুধু পাকিস্তানের কারণে না, ব্যাপারটা হচ্ছে নাহিদ রানার এই যে মানে তার যে ভিতর যে জিনিসটা আছে, যে উপকরণটা, যে রসদটা আছে, সেই রসদটার জন্যই তারা। সো এটা ওয়ার্ল্ড ক্রিকেট এখন সেটা বুঝতে শুরু করেছে, দেখতে শুরু করেছে, জানতে শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা ফ্যাসিনেটিং ব্যাপার, এবং আমরা নিশ্চয়ই আরও আলোচনা করবো। কিন্তু ওই ক্রিকেটে তো স্টার লাগে, সব খেলাতেই স্টার লাগে, ক্রিকেট আরও বেশি লাগে, আমাদের এই অঞ্চলে আরও বেশি স্টার লাগে, ক্রাউড পুলার লাগে, যাদের দেখার জন্য দর্শক মাঠে যাবে। সো নাহিদ রানা যে ক্রাউড পুলার, জেনুইন ক্রাউড পুলার। মানে ম্যাচে ধরেন মিরপুরে 5th ডে 4th ইনিংসের 47th ওভার নাহিদ রানা বোলিং করতেছেন, সেখানে 5টা স্লিপ, মানে ক্লোজিং ফিল্ডারের কথা বাদ দিয়ে দিলাম, 5টা স্লিপ। মিরপুরের ক্রাউড বা বাংলাদেশি ক্রাউড তো এসব দেখে আসলে অভ্যস্ত না। নাহিদ রানা যে ব্যাপারটা, হ্যাঁ, ইনসেন তোর ওই যে আমরা যখন ওয়ানডের সময় আলোচনা করছিলাম যে হ্যাঁ, 10 ওভারের সবগুলোই 140-এর উপর করেছেন তিনি, একটা ছাড়া যেটা তিনি ইচ্ছে করে স্লোয়ার করেছেন। এটাও কিন্তু সেরকম, নাহিদ রানা তার বেস্ট স্পেলটা করেছেন 5th ডেতে লাস্ট সেশনে। তার আগ পর্যন্ত তিনি একদম বেস্ট রিদমে ছিলেন না। সেটা যে কোনো বোলারের ক্ষেত্রে, যে কোনো পেসারের ক্ষেত্রে হতে পারে, ফাস্ট বোলারদের ক্ষেত্রে বেশি হয়। কোনো দিন তারা একদম অফ কালার থাকে, সে এটা হতে পারে। কিন্তু লাস্ট সেশনে তিনি সবচেয়ে জোরে বল করেছেন, সবচেয়ে আগ্রাসী বল করেছেন, সবচেয়ে ইন্টেন্স বোলিং করেছেন, এবং ম্যাচ জিতিয়েছেন। ওই যে আমি জাস্ট ছাদে গিয়েছিলাম, মিডিয়া বক্সের ছাদে, যে ছবিটা তুলবো, স্পেশাল যখন বাহাতি আছে 5টা স্লিপ, আলটিমেটলি 4টা স্লিপ, একটা গালি, একটা তোর সিলি মিডন, আরেকটা শর্ট লেগ, এবং আরেকটা হলো শর্ট কাভার সামনে, এখানে ছাতার মতো ঘিরে আছে। সেই ছবিটা তোলার জন্য উপরে যাওয়ার পর লাকিলি তখন আমি যাওয়ার জাস্ট 30 সেকেন্ডের মধ্যে রিজনের বলটা পেয়ে গেছেন, উপর থেকে দেখতে পেরেছি। এটা ইনক্রেডিবল একটা ব্যাপার হয়ে গেছে আমার জন্য। বাট আমি বলছিলাম যে ওই সাইডটা ইটসেলফ একটা ফ্যাসিনেটিং ব্যাপার। এটা আমরা বাংলাদেশের ক্রিকেটে, মানে আমরা যখন শোয়েব আখতারকে দেখতাম, আমরা যখন ব্রেটলিকে দেখতাম, শেন বন্ডদের দেখতাম, তখন আমরা কল্পনাও করিনি যে বাংলাদেশের ক্রিকেটে কখনো আসবে, কারণ আমাদের আসলে সেটা কল্পনা সীমানায় ছিল না। সো নাহিদ রানা আমাদেরকে সেই রোমান্সটা এনে দিয়েছে, এটা ইনক্রেডিবল ব্যাপার। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। ভাই মানে ধরো পাকিস্তানের সঙ্গে খেলা একজন ফাস্ট বোলার বাংলাদেশি, মানে মনে হয় যে পাকিস্তানও ওই যে বলে না যে পাকিস্তান উইস্ট, যে আমাদের এরকম একজন থাকবে। হ্যাঁ, এই ব্যাপারটাও তো একটা অন্য লেভেলের, মানে ফ্যাসিনেটিং আমার কাছে। আমি ওই যে সেটাও আবার রিভার্স সুইং দিয়ে হাই পেস, মানে পাকিস্তানের সেই আবিষ্কার করা অস্ত্র, যেটা আর কি সারা দুনিয়াকে যারা টেরোরাইজ করছে ওই ওয়েপন দিয়া, সেটাই আবার রিভাইভ করা। টেস্ট ক্রিকেট আমরা ইউজুয়ালি এখন রিভার্স সুইং দেখি না, মানে এটা হারাই গেছে বলতে গেলে। ওয়াবল সুইমের এই দুনিয়ায় মানে রিভার্স সুইং যে একটা জিনিস ছিল, বা একটা খুবই বড় অস্ত্র ছিল টেস্ট ক্রিকেটে, সেটা বলতে গেলে পুরো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল।
তুমি বলতে পারবে না যে সেই ইনফেমাস 2018 ওই স্যান্ড পেপার গেটের ওই সিরিজের ফার্স্ট টেস্টের পরে এরকম ইনক্রেডিবল কোনো রিভার্স সুইং স্পেল যেটা স্টার্ট করছিল ওই সিরিজের ফার্স্ট টেস্টে। এরপরে মনে পড়ে না যে এরকম টেস্ট ক্রিকেটে আর কি গত 7-8 বছর এরকম ফেমাস রিভার্স সুইং স্পেল ছিল। আমার মনে পড়ে না, কাজ একটু রিভার্স সুইং হইলে এখন মানে টেস্ট ক্রিকেট মানে সবাই খুব অনেক আলোচিত একটা ঘটনা হয়ে যায়, কিন্তু গত কয়েক 7-8 বছরে এটা ছিলই না বলতে গেলে। অল অফ এ সাডেন নাহিদ রানা যে কিনা অত বেশি হিস্ট্রি নাই রিভার্স সুইংিং বল ইউজ করার, সে ওইটা পারফেক্টলি ইউজ করলো রাউন্ড দ্য গেট থেকে ওভার দ্য গেট থেকে, কিন্তু হিউজ স্কিলের ব্যাপার। তুমি অল অফ এ সাডেন ওভারে 3টা বল এই সাইড থেকে করলো, আবার আরেকটা বল এই সাইড থেকে করলে, ইউ ক্যানট কন্ট্রোল ইউর লাইন লেন্থ প্রপারলি উইথ রিভার্স সুইংিং বল। ও যেটা করছে উইথ হাই পেস, ফার্স্ট ইনিংসেও কিন্তু সে 40, 41, 42 ছিল, অল অফ এ সাডেন এটা 147, 48 চলে গেছে। আমরা যেটা শুনতাম যে ওয়াকার ইউনিসের ইন্টারভিউ বা মাস্টার ক্লাস দেখতাম যে যখন রিভার্স সুইং করা শুরু করে তখন অটোমেটিক্যালি 5K প্লাস গতি বেড়ে যায় আর কি। শোয়েব আখতার ওটাও অ্যাকশন চেঞ্জ হইতো, একটু স্লিঙ্গি হইতো, আরও একটু ক্লোজ টু দ্য স্টাম্প আসতো। আমরা এগুলো ওই দিন দেখলাম যে রানাকে রাউন্ড দ্য গেট থেকে আইসা ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে বল করতেছে সৌদ শাকিলকে, মনে হচ্ছে বল ভিতরে আসবে কিন্তু লাস্ট মোমেন্টে বল বের হয়ে যাচ্ছে। এবং ওইটা কাকে সারপ্রাইজ করতেছে? তার টিমের প্লেয়ারদেরকেই, উইকেট কিপার, ক্যাপ্টেন, সবাই স্লিপে দাঁড়ায় দেখতেছে অল অফ এটা কী হইলো, মানে এই জিনিসটা আমরা দেখি নাই আগে। হ্যাঁ, আমরা রিভার্স সুইং দেখছি, হিন্ট অফ রিভার্স সুইং দেখছি অকেশন, রুবেল ভাইকে দেখছি মাঝে মাঝে করাইতে, মাসাবিকে দেখছি ইন ইজ বেস্ট ডেজ, কিন্তু এরকম হাই পেসে, এরকম হাই ইন্টেন্স সিচুয়েশনে যেখানে গেম টোটালি অন দ্য লাইন, ক্যাপ্টেনকেও ক্রেডিট দিতে হবে, আর যারা বলটাকে প্রিপেয়ার করছে তাদেরকেও ক্রেডিট দিতে হবে। বাট এক্সিকিউশন যে করছে তার কথা যারা ওই দিন মাঠে ছিল, আমরা যারা ছিলাম বা যারা স্পেকটেটর টিভিতে দেখছে বা যে আমার মনে হয় না ওই আধা ঘন্টার স্পেল কেউ ভুলবে। আমার মনে হয় না যে এটা কেউ কখনো ভোলা সম্ভব। এটা নাহিদ রানা যা করছে এটা আমাদের মানে মেমোরির একেবারে ভিতরে গিয়ে গেঁথে যাবে আর কি। আমার মনে হয় না এটা কেউ বলতে পারবে। ইভেন তো ইন্টারেস্টিংলি সাইফুল্লাহ ও সাউথ শাকিলের উইকেটের কথা বললো, আমি তো শান মাসুদকে জিজ্ঞেসও করেছিলাম প্রেস কনফারেন্সে এই কথাটা যে ওই একটা বাজে শট খেলেছে, আপাত দৃষ্টিতে বাজে শট দেখে মনে হচ্ছে, হ্যাঁ, যে আলাদা পা টানে নেয়, মানে সাউথ শাকিল একটু অর্গানাইজড ব্যাটসম্যান, তাদের মধ্যে এই ধরনের লুজ শট একটু কম খেলেন, তিনিও খেলেছেন। তুই যদি ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করিস প্রেক্ষাপটটা কি, কেন তিনি এই শটটা খেললেন? হ্যাঁ, ওই যে ফিয়ার ফ্যাক্টর, যে সেট আপটা, যে ফিয়ার ফ্যাক্টর, যে একটু রিভার্স করতেছে কিংবা ওই যে পেস, ঠিক আছে, এটাই কিন্তু তার মানে এত কিছু যখন ভাববে একটা ব্যাটসম্যান, তখন কিন্তু তার ওই গোছানোর ব্যাপারটা থাকবে না। ফ্র্যাকশনস অফ সেকেন্ডের জন্য তিনি মনোযোগ হারিয়ে ফেলবেন, তার পাটা ওই যে যায় নাই, বা যেটা তার লিপ করার কথা তিনি লিপ করছেন না, ওই বলটা অফ স্টাম্পের বেশ বাইরে পড়েছে, পরে আরও বাইরে যাচ্ছে, ওইখানে তার জায়গা দ্বারা চালানো কোনো দরকারই নেই এবং ম্যাচের এই সিচুয়েশনে কিন্তু করেছেন। এগুলো হলো একটা ফাস্ট বোলার, এই ধরনের ফাস্ট বোলার এই ব্যাপারগুলো বয়ে আনে, এবং যখন এইভাবে আউট হয় তখন অন্যদের মধ্যেও কিন্তু সেটা তোর প্রভাব ফেলে। যেমন রিজওয়ান যখন আউট হয়েছে ওই ডেলিভারিতে, খেলা তখনই শেষ, কারণ তুই পরের ব্যাটসম্যানদের মধ্যে দেখতে পাচ্ছিলি তাদের মধ্যে যে ভয়টা, যে জানে না নাহিদ রানা আসছে, নাহিদ রানা শর্ট বলই করবে, নাহিদ রানা শর্ট বলই করছে, কিন্তু তার সেটা সেই যে ভয় কুকড়ে যাওয়া একদম, সো ওখানেই খেলা শেষ। সো এই জিনিস বাংলাদেশের ক্রিকেট তো কখনো ছিল না ভাই। হ্যাঁ, একটা বড় ব্যাপার হলো যে আমরা শুধু পেস বাউন্সের কথা বলছি, তার স্কিলটা এই পর্যায়ের জন্য ইনক্রেডিবল। আমরা যখন 90s তোর ওয়াসিম ওয়াকারদের কথা শুনতাম, মানে এখন হয়তো অনেকের ক্রিকেট ফলোয়ার তারা জানে, ওয়াসিম কিন্তু 80s অনেক জোরে বল করতো, অনেক জোরে বলতো, পরে তো তার স্কিলটা অসাধারণ হয়েছে, অনেক জোরে বলতো। তাকে রানাপ অনেক লম্বা ছিল, হুইপি অ্যাকশন, লাস্ট মোমেন্টে কুইক আর্ম অ্যাকশন, অনেক জোরে বল করতো। তারপর ওয়াকার এসে তাকে একটু আড়াল করে দিয়েছে, তারপর তো আস্তে আস্তে আরও অনেকে এসেছে। মোহাম্মদ জাহিদ ছিলেন দুর্দান্ত বোলার, ওই সময় বলা তো সবচেয়ে গতিময় বোলার, শোয়েব আখতারের চেয়েও কুইকার ছিলেন তাকে বলা হয়, কিন্তু পিঠের ইঞ্জুরির কারণে পারেনি। তো তাদেরটা আমি শুনেছি, তাদের সময় ইমরান যেমন সবাইকে বলতো জোরে বল, আর কিছু চিন্তা করতে হবে না, লাইন লেন্থ কিছু ওয়াইড নো যাই হোক, স্কিল পরে আসবে, 5 বছর খেলা লাগে, 5 বছর জোরে বল কর, তারপরে স্কিল আসবে। ওয়াসিম ওয়াকার সবার ক্ষেত্রে এটা সত্যি, শোয়েবের ক্ষেত্রেও সত্যি। কিন্তু নাহিদ রানার যে স্কিল আছে, আমি তাদের সঙ্গে তুলনা করছি না একদমই, বাট বলছি যে এই মানে 2 বছরে তিনি যে স্কিলটা ডেভেলপ করেছেন, যে মাথাটা তার হয়েছে এত শার্প, মানে জানি না বাংলাদেশের ক্রিকেটারদের যখন আমরা অনেক সময় এরকম বলি, আলটিমেটলি পরে সেটা খুব ব্যাকফায়ার করে, টাচুট মানে এটা না হোক, কিন্তু মানে এটা ইনক্রেডিবল যে মানে তার যে সেন্সটা গ্রো করেছে। নাহিদ রানা তোর 2 বছর আগে পাকিস্তানে যখন পাকিস্তানকে আমরা হারিয়েছিলাম, তখন তিনি ছিলেন একটা প্রমিস, স্টিল এ প্রমিস, কিন্তু এখন পাওয়ারটা এসেছে, তিনি একটা পাওয়ার, প্রমিজিং পাওয়ার। সো এটা একটা ইনক্রেডিবল ব্যাপার। মানে এইসব ফাস্ট বোলারদের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে র পেস, এরকম পেস নিয়ে অনেকেই আসেন অ্যাবাভ 150। রনি ভাই যেটা কথা বললাম বলে নেই, আমার নাহিদ রানাকে নিয়ে সবচেয়ে মেমোরেবল মেমোরিগুলোর মধ্যে একটা হচ্ছে, মানে ও
ওয়াকার ইউনুস যখন বিপিএল তার সাথে কথা বলতেছিল, আমি পাশে দাঁড়ায় ছিলাম, মানে আমার কাছে মনে হচ্ছে গুজবাম পাইতেছে আমার। আমি ঠিক এই যে এরকম আমরা যে ডিস্টেন্সে না এরকম ডিস্টেন্সে আমি দাঁড়ায় আছি, নাহিদ রানা আর ওয়াকার ইউনুস কথা বলতেছে। রনি ভাই যেটা বললো সেম, ওই যে বড় ভাই বলে দিছে, সেম মেন্টালিটি এখনও ওয়াকার ওয়াসিমদের। আগামী 5-6 বছর খালি জোরে বল কর, স্কিল অটোমেটিক্যালি আসবে। এটা ছিল তার 15-20 মিনিটের কনভারসেশনের মূল কথা। ওটা নিয়ে চিন্তা করতে হবে না। কোনটা জিজ্ঞেস করছিল কোনটা ন্যাচারালি আসে, সে বলছে যে বাহারওয়ালা, মানে বাইরে যেটা যায় আর কি। তারপরে ওটাই করতে থাক, আর যেটা করতেছে সেটা কর, আর বাকি সব চলে আসবে সব। এটা বলার জন্য ওয়াকার ইউনুস হইতে হবে কেন? মানে ওই ফিলোসফির কথা বললাম আর কি। ওই যে হ্যাঁ। কিন্তু যেটা ওয়াকার প্রথম 5 বছরে মনে করেন যে 200 উইকেট নিয়ে নিছে, জাস্ট পেস দেয়া। এক্স্যাক্টলি। নতুন বলটা ধরতেও পারতো না, নতুন বল কিভাবে কন্ট্রোল করতে হয় জানতো না। পরে আস্তে আস্তে শিখছে, নতুন বলে কাউন্টিতে যে আস্তে আস্তে তারা প্রফেশনাল হয়েছে। মানে আমাদের এখানে তো এরকম প্রফেশনাল সেটআপও নাই, মানে এত দ্রুত এরকম মানে ডেডলি স্কিল গেইন করা। আর আমরা এটা নিয়ে অনেকবার প্রেস বক্সে আমরা এটা নিয়ে তর্ক করি। আপনি বলেন কেন আস্তে করে, আমরা বলি এই কারণে আস্তে বলে। আস্তে করার কারণ হচ্ছে যে এই কন্ট্রোলটা আনা, নাইলে তো ক্যাপ্টেন তাকে বোলিংয়ে রাখতে পারতো না, যেটা ফার্স্ট ইনিংস হয়েছে মিরপুরে। 5-এর উপরে রান দিয়েছে আর কি। আর ইভেন আপনাকে যখন রানাকে রাখতে হবে, এটা নিয়েও আমাদের ডিবেট হয়েছে যে অন্য 2 পেসারদের রোলটা আরো বেশি সিগনিফিকেন্ট। পার্টনারশিপ বোলিংটা তাদেরকে রান বল দিতে হবে, 2.5-3 রান দিতে হবে টু মেক রানা এফেক্টিভ। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। দেখা গেছে তাসকিনও 5 করে দিচ্ছে অনেকদিন পর টেস্টে ফিরছে, এবারও তো 4.5 করে দিচ্ছে, সেও অনেকদিন পর টেস্টে ফিরছে। সো ফার্স্ট ইনিংসে কিন্তু ওরকম লিথাল মনে হয় নাই, ওই রানাকে ওরকম লিথাল মনে হয়, পুরো পেস বোলিংটাকে ওরকম লিথাল মনে হয়। সেকেন্ড ইনিংসে তাসকিনও বেটার বোলিং করলো, কন্ট্রোল বোলিং করলো, আর চারপাশে যারা ছিল তারা তো চিপটিন তো, আর রানা আরো বেশি ডেডলি মনে হলো। সো এই তাসকিনের তো সেকেন্ড থার্ড ডে সকালের স্পেলটা কিন্তু ফ্যান্টাস্টিক স্পেল ছিল। ওই জিনিসগুলো সেট পুরো দিনের টোনটাই সেট করে দিছিল। সো এই জিনিসগুলো যে এই কন্ট্রোল বোলিংটা, এটা তো ইউজুয়ালি মানে আমরা আর কি যারা আপনারা আমাদের একটু বুড়া জেনারেশন আর কি, তারা তো এগুলো সব দেখতে পারেন না। তারা চায় হচ্ছে যে 150 আপনারা তো স্পিড মিটারের ফার্স্ট জেনারেশন, তাই না? এই কারণে হয়তো একটা আপনাদের স্পিড গানটা আমাদের জন্য একটা fascination ওইরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, কি কত উঠতেছে ইভেন তখনকার বলারদেরও হ্যাঁ, মানে সবার সবাই ঘাড় ছিল। নাকি এরকম হ্যাঁ, ব্যাক হয়ে যেত। 2003 সালে ESPN এ ওয়াসিম আকরামের একটা ইন্টারভিউতে পড়ছিলাম না, যে তখন আরেকটা ব্যাপার ছিল কি, তোর স্পেশালি শোয়েব আর লি যখন আসলো, হ্যাঁ। তখন কিন্তু ওইটা অন্য লেভেলে, প্রত্যেকটা ম্যাচে কম্পিটিশন অন্য লেভেলে, কে কোন ম্যাচে করছে কত। এটা হলো তোর ওই 80 দশকের তোর 4 অলরাউন্ডারের মতো। হ্যাঁ, তারা খোঁজ খবর রাখতো, ইমরান কেমন করছে কোন সিরিজে, কপিলের তার পরের সিরিজে ভালো করতে হবে, হ্যাডডি করতে হবে, বোথামের করতে হবে, এদের কম্পিটিশন ছিল। শোয়েব লিটা অন্য লেভেলে চলে গিয়েছিল। শোয়েব একটু এক্সপ্রেসিভ ছিল, তিনি হয়তো বলতেন, লি হয়তো বলতেন না, কিন্তু লিও চাইতেন। সো এবং মিডিয়া এবং হ্যাঁ, পরে তো শন্টেইন আসতেন, শন্টেইন তো কন্টিনিউয়াসলি তো খেলতে পারে নাই, কিন্তু লি আর শোয়েবেরটা না এরকম ছিল যে প্রত্যেকটা ম্যাচের মধ্যে প্রত্যেকটা বলে সবাই খেয়াল করছে কি হবে ওয়াকায় যদি খেলা হয়, হ্যাঁ কে হবে, মানে ওখানে গতির লড়াইটা, এখানে শ্রেষ্ঠত্বের লড়াইটা, মীমাংসাটা এখানেই হবে। মিডিয়া, তাদের টিমমেটরা, ওয়াসিম ওয়াকার যারা আছে সবাই মিলে এমন একটা হাইপ করেছে। তো ওই বলে ইয়ার দিকে তাকাবে, ওইরকম একটা ব্যাপার ছিল ওই সময় স্পিড গেমে। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। ভাই মানে তখন যেটা বলতেছিলাম যে এরকম পেসার মানে ফাস্ট বোলার, তাদের একটা র পেস থাকে, কিন্তু স্কিল কন্ট্রোল, জুবাই যেটা আলোচনা করলো, আপনিও বললেন যে এই কন্ট্রোলিংটা আসলে আসে পরে, কিছুটা হচ্ছে মানে ঠেকে শেখার মতো, তাই না? মানে যখন হচ্ছে না শুধুমাত্র র পেস, বডি চলে যায়, হ্যাঁ বডি চলে যায়, এবং ধরো লাইন লেন্থ মানে ওই জিনিস তুমি সার্ভাইভ করতে পারছো না, ধরো উমরান মালিকের মতো, হ্যাঁ, তখন কিন্তু সব দিক থেকে পরামর্শ আসবে, তোমারও ফিল হবে। যে ডেনিস লিলি মডেল আর কি, যে ডেনিস লিলিটারের মানে ওটা দেখায় দিছে ডেনিস লিলি সবার আগে, দেন ইমরান খান, তারা দেখাইছে যে তারা টেরোয়ে ফাস্ট বোলার ছিল 70s দুজনই। দেন ইভেনচুয়ালি তাদের বডি ফেল অ্যাপার্ট হয়েছে, দেন দে হ্যাড টু রিমডেল দেয়ার অ্যাকশন এন্ড এভরিথিং। ইভেন আমরা যদি মানে মাশরাফির কথাও বলি, ওই লেভেলে না, হ্যাঁ না ওই লেভেলে, কিন্তু আমাদের বাস্তবতায় বলছি যে যখন মাশরাফি তোর 2007-8 পর্যন্ত 7 ওয়ার্ল্ড কাপে যখন হচ্ছে 138 এরকম বল করছে, 40। 2008 সালে তামিম আমাকে বলেছে যে ওই সময় নেটে মাশরাফির যে বল খেলেছি, ওই সময় পর্যন্ত আমার খেলা সবচেয়ে দ্রুতগতির বল। সো ওই সময়টা ছিল, কিন্তু আলটিমেটলি একটা পর একটা ইঞ্জুরি মাশরাফি পরে বলে যে ভাই আমার তখন বুঝে গেছে যে কিছু একটাতে আমার সার্ভাইভ করতে হবে। সো অফ কাটার তো সেই অফ কাটারটা ওয়ার্ল্ড ক্লাস থেকে করে নিয়েছে। সো এটা হলো একটা পর্যায়ে যখন আর পারে না কোনোভাবেই, তুই যেটা বলি থেকে শেখা, সেরকম একটা অবলম্বন তখন করে নেয়। এটা তো প্রফেশনালিজম, এটা definitely। ফাস্ট বোলিং গ্রো করছে। আমি হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু তারপরে
ইভেন প্যাট হ্যাঁ। কামিন্স চাইলে 150 করতে পারে, বাট সেটা স্ট্রাকও মানে সবসময় যে হ্যাঁ, করে তা না, তা তার না। লংজিভিটির একটা বড় একটা কারণ এক্স্যাক্টলি মানে he can অনেক deliver- ম্যাথমেটিক্যাল হয়ে গেছে ব্যাপারগুলো এখন। এক্স্যাক্টলি হ্যাঁ, কিন্তু রানার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে বয়সের তুলনায় আপনি বলতেছেন যে হ্যাঁ স্কিল ডেভেলপ করেছে সব কিছু, কিন্তু স্কিল ডেভেলপ করা, নেটে একটা জিনিস শেখা, কিন্তু মাঠে কোন পর্যায়ে গিয়ে ওই জিনিস এক্সিকিউট করতে হবে। নাইদের ক্ষেত্রে হ্যাঁ। কোচ থেকে শুরু করে টিমমেট সবাই কিন্তু এই কথাটা বারবার বলেন যে গেম অ্যাওয়ারনেস। তার Game এই জিনিসটা কিন্তু খুব ভালো, খুব- হি নোজ হোয়াট টু ডু অ্যাট হোয়াট পয়েন্ট। হ্যাঁ প্রফেশনাল ক্রিকেটে দেরিতে আসার পরেও এটা আরো বেশি সারপ্রাইজ। ইউজুয়াল টাইমের চেয়ে তার প্রফেশনাল ক্রিকেটে এন্ট্রি কিন্তু অনেক দেরিতে, 20-22-20-এর দিকে। 19 বছর বয়সে হয়তো সে হার্ড বল ক্রিকেটে বোলিং করছে, 23 বছর বয়সে সে ওয়ার্ল্ড বিটার। তুমি চিন্তা করো এটা কেমনে সম্ভব? এটা উল্টা দিকে আছে জুবাইর, মানে এটা তুই পজিটিভলি ভাবিস, ও অনেক জটিল করে ভাবে না, হ্যাঁ। ঠিক আছে, যেহেতু ওর ওই প্রসেসটাই নাই, রিসিভ নলেজ, ঠিক আছে, রিসিভ নলেজ ঠিক আছে, ওরকম না, অনেক ইনফরমেশন ওর কাছে নাই, ওর বেসিকটা আছে, জানে আমার কি করতে হবে, থট প্রসেসটা ক্লিয়ার আছে এখনো। যখন তুই অনেক কিছু জানবি, যদি একটা এজ লেভেলে সে প্রসেসের মধ্যে দিয়ে আসতো, ছোট থেকে এত কোচিং, তোর এত ম্যাচের এক্সপিরিয়েন্স হবে, যে সব কিছু মিলে হতে পারতো তিনি জটিল একটা চিন্তা ভাবনা, জাস্ট পজিটিভলি ভাবলে। টেস্ট ম্যাচটাকে তুই আম বাগানের ক্রিকেটের মতোই চিন্তা হ্যাঁ হ্যাঁ সেটাই, তিনি simply চিন্তা করছেন। এবং আরেকটা ব্যাপারও আছে ওর মধ্যে, কিন্তু ওই আবারও বলছি যে গতি আর পেস বাউন্সের কারণে আমরা ওর অনেক কিছু হয়তো সেভাবে করি না, ওর মধ্যেও কিন্তু একটা মুস্তাফিজ টাইপ নির্লিপ্ত ব্যাপার আছে, ঠিক আছে, সো এইটা একটা পজিটিভ ব্যাপার। হ্যাঁ, সো এটা পজিটিভ ব্যাপার যে এই যে চিন্তা ভাবনা, থট প্রসেসের ক্ষেত্রে এখনো বলতাম জানি না ফিউচারে কি হবে, কারণ এই ধরনের একজন ফাস্ট বোলার, তার মধ্যে স্টারডম আসতে হবে, আসতে বাধ্য, ঠিক আছে, এবং বাংলাদেশের বাস্তবতায় আসতে আরও বাধ্য। আমি জানি না যে ফিউচার তিনি সেটার সঙ্গে কীভাবে কোপ করে দেবেন। মুস্তাফিজ যেমন সেই 2015 সালে যেরকম, তুই এখন খুব বেশি চেঞ্জ দেখবি না। অ্যান্ড ওদের ক্ষেত্রে যেটা বললাম যে ফাস্ট বোলারদের মধ্যে তো একটা সেই মাত্র একটা ব্যাপার থাকে, সব কিছু থাকে। সো এই 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 ব্যাপারটা আমি মনে কর যে ও যতটা মানে এখন পর্যন্ত নির্লিপ্ত আছে, আমি জানি না কতদিন সেই থাকবে, এই নির্লিপ্ত ব্যাপারটা থাকাটা ইম্পর্টেন্ট, যে মাঠের বাইরে তার তোর মানে জমিনে পাটা থাকা, হ্যাঁ ঠিক আছে, একদম উড়ে না যায়, কারণ ডিসিপ্লিন, ফাস্ট বলারের জন্য ডিসিপ্লিন খুব জরুরি, সেই ডিসিপ্লিনটা থাকা, খুব বেশি না ভাবা কি আমাকে নিয়ে গোটা দুনিয়া এখন ব্যস্ত হয়ে পড়েছে, এই ব্যাপারগুলো মাথায় ঢুকে না যাওয়া, তার প্রসেসটা ঠিক রাখা, ঠিক মতো ঘুম, ঠিক মতো ফুড হ্যাবিটে খাওয়াটা, ঠিক আছে, রিকভারি ঠিক মতো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো ওই যে মুস্তাফিজের মধ্যে নির্লিপ্ত থাকাটা যতদিন সে থাকতে পারে ততদিন ভালো। না, ওই যে বেশ কয়েকবার এই রিসেন্টলি যে ইন্টারভিউটা করলাম ওর কাছে, পাকিস্তান ওয়ানডে সিরিজের পরে তো নিউজিল্যান্ডের সাথেও তো একটা ম্যাচ জিতাইলো, তারপরে যখন তার সাথে ওই সেম ভাই সবাই যখন আলোচনা করে, তখন সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন তো থাকেই, আপনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, আপনি কি, তখন ভাই আমি শুধু খেলতে থাকি। মানে এখন আমি যতবারই তার ইন্টারভিউ নিয়েছি, তার এই প্রশ্নটা করতেই হয়েছে নানা কারণে, কারণ অনেক এক্স ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার তাকে নিয়ে অনেক মন্তব্য করতেছে। যখনই প্রশ্নটা করি তার ওই নির্লিপ্ত আনসারটাই পাই আর কি, মানে খুবই সারপ্রাইজিং লাগে এখনও, বাট কতদিন সেটা থাকে সেটা ব্যাপার একটা। আর আপনি যেটা বললেন যে বোরিং কাজগুলোকে ঠিকমতো করা, ওটা মানে কেমন জানি, ওটা এখন পর্যন্ত দেখি যে খুবই বোরিং, সাদাসিধা একটা জীবন, অত বেশি কমপ্লিকেটেড না পার্সোনাল লাইফ। গো আউট দেয়ার, হ্যাভ ফান। কয়েকজন বড় ভাইয়ের কান পচাইতে ট্রেনিং সেশন কাটায় ফেলে সে অর্ধেকটা, খুবই দুষ্টামি করে, আর সবাই তাকে খুব আদর করে। ওই এনজয় মানে এই ড্রেসিং রুমে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বেশি দুষ্ট হচ্ছে এখন সে, এই জিনিসটা সবাই মনে হয় খুব এনজয় করে, এবং খুবই মাটির মানুষ টাইপের ক্যারেক্টার আর কি এখনও। এটা হতে পারে তার ব্যাকগ্রাউন্ড থেকেও হতে পারে, তার মানে তিনি যে জায়গা থেকে উঠে এসেছেন, তার বাবা যে তাসকিন সেদিন বলছিলেন আমাদের সঙ্গে আড্ডায় যায়, তার বাবা এখন নিজের কাজগুলো নিজে করে, তারা তো মানে বাড়িতে কৃষিকাজ করেন, নিজেদের জমিতেই তারা চাষ করেন, তো নিজের কাজ, তার অনেক বয়স তার, কিন্তু তার এখন খুব শক্ত সমর্থপোক্ত, এটা তার জিনগতভাবে আছে, তার মানে যে শরীরে শক্তপোক্ত, প্লাস হলো যে ওই যে জাস্ট ডাউন টু আর্থ থাকা, এই ব্যাপারটা। সো মনে হয় যে সেটা ব্যাকগ্রাউন্ড থেকেও উঠে এসেছে আর কি। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে তো কথা অনেক দিন ধরে আছে, আমরা জানি যে হ্যাঁ বেশ পলিশড একটা বেশ মানে মাল্টি ফ্যাসেটেড বলা যায়, কিন্তু মানে নাইট রানার এই রাইসটা, এটা যে খুব বেশি দিন তাও না, আবার নাইট রানার রাইসটা এক রকমের স্লো বার্ন বলা যায়, তাই না? রাওয়ালপিন্ডি থেকে শুরু করে মানে লিমিটেড ওভারেও তো আসলে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন বা মানে টিম ম্যানেজমেন্ট পুশ করেছে বেশ লেট, মানে যেটা হয় উল্টো হয়। হ্যাঁ, সেই জিনিসটা নাইট রানার ক্ষেত্রে মানে সব কিছুই ক্ষেত্রেই বেশ একটা ইউনিক ব্যাপার।
এখন এই পেস অ্যাটাক তাসকিন বলেন, তাসকিন তো নতুন আবার টেস্টে ফিরছেন, মানে সব কিছু মিলিয়ে নাইট রানাকে ইউটিলাইজ করাটা, হ্যাঁ অবশ্যই মনে হবে টেম্পটেশন ধরে রাখাটা অনেক কঠিন, কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে তাতে নিশ্চয়ই মানে এটা বলা যাবে না যে হি ইজ বিং ওভার ইউজড। না, একবারই মনে হয়েছিল এই বিপিএল এর আগের বিপিএল সম্ভবত রংপুর রাইডার্স তখন যাকে টানা খেলাচ্ছিল, আমি লিখেছিলাম ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি ক্ষেত্রে, ন্যাশনাল টিমের কথা বলছি না, ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে। বাট ইঞ্জুরি তো আর ফ্র্যাঞ্চাইজি আর ন্যাশনাল টিম ই করে আসবে না, ইঞ্জুরি তো ভাই হলে হবে। সো ওই সময়টা একটু কনসার্ন ছিল, বাট তারপর থেকে মানে খুবই ভালোভাবে তাকে ইউজ করা হয়েছে। ইভেন পিএসএল ফাইনালে যখন তাকে পাঠানো হলো তখনও এই মেথডটা খুব ভালোভাবে ফলো করা হয়েছে। 3 তারিখে তাকে ফাইনাল খেলতে পাঠানো হয়েছে। 3 তারিখে তার বাংলাদেশের প্র্যাকটিসে তার 7 ওভার বোলিং করার কথা, ইয়ার স্কেজুলে ছিল 7 ওভার বোলিং করবে। সো তারা চিন্তা করেছে ওখানে গিয়ে 4 ওভার বোলিং করবে, ইন্টেন্সিটির মাত্রাটা ডেফিনেটলি বেশি থাকবে। সো ওই 7 ওভার 4 ওভার কভার আপ হয়ে যেত। তারপর দিন সে দেশে ফিরবে, ওই দিন বাংলাদেশ টিমের এমনিতেও প্র্যাকটিস নাই। সো তার শরীরটা রেস্ট পাচ্ছে, রিকভারি পাচ্ছে। সো এই যে থট প্রসেসটা, এগুলা তো ইম্পর্টেন্ট। এগুলা এখন নর্মাল, বিশ্ব ক্রিকেটে বাস্তবতা নর্মাল, বাংলাদেশের ক্রিকেটে এখন নর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় তো আমরা চিন্তা করতে পারতাম না, তাই না? সো তাকে দিয়ে সেটা খুব ভালোভাবে হচ্ছে এখনও পর্যন্ত। শুধু তাকে না, সবাইকে দিয়ে। যে শরীফুলকে মিরপুর টেস্টে খেলানো হলো না, পিওরলি আমাকে সুমন ভাই বলছেন প্রধান নির্বাচক যে পিওরলি আমরা ক্রিকেটিং তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিক থেকে তাই খেলায় নেই। কারণ শরীফুল যদি খেলতেন, আমি শিওর যে ওই যে আমরা ইনিংসের কথা বললাম, পার্টনারশিপ বোলিং, এটা ফ্যান্টাস্টিক হতো। আমাদের ওই লাস্ট সেশনে গিয়ে জিততে হতো না, আমরা আরও আগে জিততাম ওই উইকেটে শরীফুল থাকলে। কিন্তু টিম ম্যানেজমেন্টও নিশ্চয়ই এটা জানতো, কিন্তু তারপরেও তারা ওই যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা, যেহেতু রিসেন্টলি তিনি অনেক খেলেছেন, তার বিশ্রামটা জরুরি ছিল একটা টেস্ট খেলানোর আগে। সো এই ব্যাপারগুলো তারা এখন গুরুত্ব দেওয়া শুরু করেছেন। সো ইট ইজ ভেরি গুড। এবং নাইট রানার ক্ষেত্রে এটা মেনটেন করতে হবে, নাইট রানার নিজেও কিন্তু মেনটেন করতে হবে। বারবার বলছি যে এখনও পর্যন্ত তিনি সব কিছু আছেন, ডিসিপ্লিন আছেন, কিন্তু ওই হাতছানিটা, বাইরের হাতছানিটা, এমন গ্ল্যামার আসবে, অনেক কিছু, অনেক লোভ আসবে, অনেক কিছু। সো লোভ শুধু টাকার লোভ না, আরও অনেক কিছুর লোভ। সো এই জিনিসগুলো থেকে তার যতটা তিনি দূরে থাকতে পারেন, এবং আল্লাহ না করে একটা বড় ইনজুরি যাতে না হয়। একটা ইনজুরি হবেই, ছোটোখাটো ইনজুরি হবে, হয়তো একটু গুরুতর ইনজুরি, হয়তো সিরিয়াস কোনো একটা ধর স্ট্রেস ফ্র্যাকচার বা এই ধরনের কোনো ইনজুরি না হোক। তাছাড়া আমি মনে করি যে তাকে ম্যানেজ করা এখনও পর্যন্ত খুব ভালোভাবে ম্যানেজ করা হয়েছে। তোর টেস্টে তো তাকে খেলানোর কারণ ন্যাশনাল লিগেই তিনি ভালো খেলেছেন আগে, তাই না? আমাদের ন্যাশনাল লিগ থেকে তার উত্থান। সো লিমিটেড ওভার্স করেছে। আমাদের তো বেশিরভাগই তো আসে ওই ঢাকা লিগ থেকে, মূলত চোখে পড়া শুরু করে, কিন্তু তারটা তো অন্যরকম। সে এখন পর্যন্ত ঢাকা লিগে কয়টা ম্যাচ খেলছে আমার তো মনে হয় ঢাকা গত বছর মনে হয় মুরাদ ভাই ভালো 4টা না 5টা, হ্যাঁ না তো 4টা ম্যাচ খেলছে মনে হয়। গত বছর আবাহনী উইনিং টিমে ছিল, 4টা ম্যাচ খেলছে। আর রনি ভাই যেটা বলতো প্রিমিয়ার লিগ ওই বিপিএলের ওই ফেজে, আমি রনি ভাই স্টোরি করার পরে বাইজিৎ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আপনারা কেন এত অ্যালাউ করতেছে, তখন উনি আমার পুরো হিসাব দিল যে ও প্র্যাকটিসে যে মানে লিডিং ম্যাচের আগের দিন প্র্যাকটিসে কোনো বোলিংই করতেছে না, মানে তার সে যে কনস্ট্যান্টলি ম্যাচ খেলতেছে কিন্তু প্র্যাকটিসে কোনো বোলিং করতেছে না। সো ওই হিসাবটাই ফ্র্যাঞ্চাইজি খেলার টাইমও যতটা মেনটেন করা যায় আর কি, তারপরে ইনফ্লুয়েন্স থাকে আমরা জানি ফ্র্যাঞ্চাইজি, তারপরেও ওই যতটা মেনটেন করা যায় করার চেষ্টা করা হয়েছে। তখনও কিন্তু নাহিদ রানা একটা টেস্ট জিতেছে মনে হয়, বেশি না, ওই রাওয়ালপিন্ডিটা। এরপরে তো নাহিদ রানা কী করলো ওয়ান ডে আর টেস্ট মিলে, এটা দেখলাই। আর তোমরা তো দেখতেছো মার্কুটের কী অবস্থা। না আমি আসতেছি, মার্কুট অনেকক্ষণ থেকে মাথায় ঘুরতেছে রনি ভাই। মার্কুটের কথার জন্য মানে যে প্রসঙ্গে বলতে চাচ্ছি এটা হচ্ছে লেটস টক অ্যাবাউট দ্য অ্যাকশন নাইট রানার, তাই না? মানে আপনি চিন্তা করেন এই রিসেন্ট টাইমের যারা এরকম ফাস্ট বোলার, মানে স্টাককে যদি আমরা শুরুটা ধরি, স্টাকের অ্যাকশন তার একটা হাই জাম্প আছে, মার্কুট আরও বড়। আর্চারের অ্যাকশনটা প্রিটি মাচ সিম্পল, কিন্তু আর্চারেরও একটা ওরকম আছে, মানে একরকমের প্রেশার হ্যাঁ। রানার ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। মানে আমরা যখনই ইনজুরির কথা বলতেছি তখনই কিন্তু আমার মানে মাথায় অ্যাকশনের পার্থক্যটা ভাসতেছে। মানে রানার এই অ্যাকশনটা র ইয়েট সিম্পল, মানে খুব বেশি আপনার যে পলিশিং দরকার আছে তা না। আমরা জানি যে সবচেয়ে বড় ব্যাপার হলো সিম্পল। হ্যাঁ, মানে এত সিম্পল যে তোর এই তুই এক্সপ্রেস বোলার দেখবি ক্রিকেট হিস্ট্রিতে, সবার অ্যাকশনের মুখ খুব জটিল থাকে। সেটা শোয়েব হোক, লি হোক, বা আগে প্যাট্রিক প্যাটারসনরা হোক, বিশপরা হোক, বিশপ যখন ছিল তো সবার অ্যাকশন খুব জটিল ছিল। ওটা এত সিম্পল
দেখে মনে হয় না যে হ্যাঁ ঠিক আছে একদম তেরে ফুরে একজন ফাস্ট বোলার আসছে, এরকম এই ব্যাপারটা নেই। এবং তার ল্যান্ডিংটা খুব ভালো, এটাও কারণ এই ধরনের বোলারদের, ওইটাই বলছি। হ্যাঁ ওই ধরনের বোলারদের তোর হিল ইঞ্জুরি অনেক হয় ল্যান্ডিংটা নিয়ে, কারণ অনেক প্রেসার পড়ে, অনেক প্রেশার পড়ে, কারণ যখন ডেলিভারি স্টাইলে কি পরিমাণ প্রেশার পড়ে, দানবের মতো তার বলটা ছাড়ে, তাই না? বডি ওয়েটের 8 গুণ। বডি ওয়েটটা তো কারো সব দিয়ে ওখানে পড়ে। কারো বেশিও ছিল। হ্যাঁ সো ধর লি যখন, হ্যাঁ লি এক্স্যাক্টলি দুজন একসাথে বললাম, লি যখন ওই জাম্পটা দিয়ে করতো, চিন্তা করো এখানে কি পরিমাণ ভরটা তার লাগছে। সো রানা এই দিক থেকে যথেষ্ট নির্ভর। আমি জানি না যে এখন তার ভবিষ্যতে কোনো ইনজুরি না হলে, অ্যাকশন যাতে চেঞ্জ করতে না হয়, ক্রেডিট যারা তার সঙ্গে ওই আলমগীর কবির বা ওই লেভেলটায় কাজ করেছেন। বাংলাদেশে যেটা হয় এইসব ক্ষেত্রে অনেক টুয়েক করে তোর বেসিক অ্যাকশনটা চেঞ্জ করে দেয়, শ্রীলঙ্কা এগুলো হয় না। আমরা সবসময় বলি, চাম্পা কারামানাকে বলতো অনেক যে শ্রীলঙ্কা এগুলো করি না, তোমাদের দেশে ক্রিকেটে এরকম অনেক হয়। তো রানার ক্ষেত্রে সেটা হয় নাই বলে মনে হয়। সো এটা একটা ভালো ব্যাপার। এবং ওই যারা তার উঠতি বয়সের কোচ প্লাস একাডেমির কোচ যারা ছিলেন বা বিভিন্ন সময় তাকে হ্যান্ডেল করেছেন, তালহা জুবাইর তার সঙ্গে কাজ করেছেন 2022 সালের দিকে, তার রান আপটা একটু ঠিকঠাক করে দিয়েছেন। সো সবাইকেই সেই ক্রেডিটটা দিতে হবে, ডেফিনেটলি তার নিজের ক্রেডিট তো সবচেয়ে বেশি। বাট হ্যাঁ এই অ্যাকশনটা আমি মনে করছি তাকে ইঞ্জুরি মুক্ত রাখতে, যদি জাস্ট তিনি বেসিক কাজগুলো ঠিকমতো করে যান, ইঞ্জুরি মুক্ত রাখতে সহায়তা করবে অন্যান্য এই এক্সপ্রেস বোলারদের চেয়ে। তো এটা অ্যাকশনের চেয়ে বেশি আমার কাছে মনে হয় বডি। না বডি Body তো ব্লেসড ভাই। তুমি চিন্তা করো জিমি অ্যান্ডারসন 42-43 এখনো খেলতেছে, লিন, হ্যাঁ, স্টাক, এইখানে আসছি। লঙ্গার ক্যারিয়ার, লিন। তুমি যতগুলো এরকম দেখবা, ইভেন ওয়াসিম আকরাম অনেক 20 বছরের মতো খেলছে, কোর্টনি ওয়াজ এরা 20 বছরের মতো জিমি অ্যান্ডারসন স্টার্টটা কি খেয়ে বড় হয়েছে আর ও কি খেয়ে বড় হয়েছে, নিউট্রিশন বলতেছে। মানে আপনি লিন, এটা ভাই বিরাট একটা ফ্যান। লিন হ্যাঁ, অবশ্যই লিন, ভাই, লিন। কিন্তু তোমার ধরো Lanky একটু। হ্যাঁ তোমার যখন বয়স একটু বাড়বে তখন হ্যাঁ। তো ইউ হ্যাভ টু ডেভেলপ সাম মাসলস। হি ইজ অলরেডি ডেভেলপিং মাসল, বাট হি ইজ স্টেইং লিন, দ্যাটস দ্য প্লাস পয়েন্ট। আর তুমি যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবা রেগুলারলি, তুমি ইভেনচুয়ালি ইউ উইল বিকাম, তুমি তো 5 কেজি হারাইছো, অনেক বেশি তাসকিন তো 7-8 কেজি ওজন কমে এক টেস্টে, তাসকিন হ্যাঁ অনেক অনেক এক একজনের একরকম, কিন্তু 5-4 কেজি ওজন তোমার কমবে একটা টেস্ট ম্যাচে। সো তুমি বডি বিল্ড আপ করে টেস্ট ম্যাচে যাবা, ইউ অলওয়েজ বিকাম লিন। মানে ওই টেস্ট ম্যাচ যদি খেলো আর কি, সাবকন্টিনেন্টে খেলে তো আরো বেশি। বিশেষ করে এই ওয়েদার যখন থাকে রনি ভাই এরকম। খেয়াল করে দেখেন, হি ডাজন্ট সোয়েট মাচ। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। সে কিন্তু আনলাইক অন্য এটা- পেসারদের এটা মতো ভালো সে কথা কিন্তু বলছিস। সোয়েট করে না। মানে তার- সবাই তাস- তাসকিন তাসকিন তো তো জার্সি লিটারেলি, বদলায়। তাসকিন তো হ্যাঁ একবার তিন-চারটা বল করে। জার্সি লাগে। ইভেন ইবাদত অনেক উইপি, কিন্তু ইবাদত তো যথেষ্ট। হাসান মাহমুদ তো পুরাই ভিজে যায়। এরকম আমাদের যারা অন্যান্য পেসার আছে কম বেশি সবাই ঘামায়, কিন্তু ও হচ্ছে অ্যালিস্টার কুকের টাইপের, একটু ভিজে না। হাতটা মানে খুবই আনলাইক ফাস্ট বোলার যে কিনা খুব সোয়েটিং হয়। তুমি দেখে দিলে ওর কিন্তু লাগে না, হ্যাঁ, তাসকিনের wristband লাগে না। রিজব্যান্ড লাগে না, কিছুই লাগে না। এগুলো ছোট ছোট জিনিস। আর অ্যাকশন যেটা, এটা ক্যাটাপোল টাইপের অ্যাকশন হয় এটা ভাই। এটা যদি সে, আমি 100% শিওর, যদি প্রপার সিস্টেম দিয়ে আসতো এটা চেঞ্জ হতো। না ওটাই রনবে তখন সেটাই তো বললাম। যেহেতু সে ট্রেডিশনাল হ্যাঁ। পাথওয়েজ দিয়ে আসে নাই, দ্যাটস ওয়াই। কেউ না কেউ বলতো যে টিকবে না। হ্যাঁ, কেন বেটার এখন চেঞ্জ করে ফেলো। এই লেভেলে একটা বলবে যে বিদেশি jump কোচ নাই কেন? পেয়ে গেল বা আমাদের কোচ পেয়ে গেল। এখন মনে করে যে এত স্ট্রেস পড়তেছে। আমি তো এই ব্রেস ফ্রন্ট লেগ যাদের বাংলাদেশে কিন্তু ট্রেডিশনাল যতগুলো পেসার আছে, এই একটা জিনিস কিন্তু খুবই গ্রামাটিক্যালি কারেক্ট, তাদের প্রত্যেকের ব্রেস ফ্রন্ট লেগ। তো এটা থাকলে ইউ অলওয়েজ গেট ম্যাক্সিমাম মানে ভ্যালু। ওই তুমি pace- হাইটের হ্যাঁ, তোমার ম্যাক্সিমাম ভ্যালু পাও। মানে pace স্টাকের generate কিন্তু করতে একটু হবে। ভাঙে, হেজেলউডের একটু ভাঙে, প্যাট কামিন্সের তো শুরু দিয়ে কি ছিল আল্লাহ ভয়ঙ্কর। ওরা আবার একটু ধরো বেশি লম্বা না, মানে ওদের আবার চলে যায়, হ্যাঁ। এবং ওদের ওই স্ট্রেংথ আছে যে তারা ওই ভাঙার পরেও তারা ওই পেস মেনটেন করতে পারে। সাপোর্ট করে অ্যান্ডারসনও কিন্তু অ্যান্ডারসন মানে ভাঙার কারণে অনেক সময় রিদমও পায় না, অনেক সময় যেটা এলোমেলো হ্যাঁ, হয়, এলোমেলো এসব হয়, কারণ হয়। মাথা পড়ে যায়। কিন্তু তাসকিন দেখবা, ইবাদত, হাসান মাহমুদ, ইভেন রানা একদম পুরা ব্রেস ফ্রন্ট লেগ, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু ওর কিন্তু হালকা অ্যাঙ্কেল ইস্যু আছে, এত কিছুর পরেও হালকা অ্যাঙ্কেল ইস্যু আছে, যেটা সে রিহ্যাব করে রেস্ট নিয়ে খেলে, মাঝে মাঝে পেঁচায় খেলে দেখবেন। কিন্তু ওইটা কিন্তু অত বেশি সিভিয়ার পর্যায়ে না, ওইটাও ওয়ার্কলোড ম্যানেজ করে খেলা লাগতেছে। এই পাকিস্তানের ইয়েতে যখন পিএসএলে গেছিল তখন কিন্তু হালকা অ্যাঙ্কেল ইস্যু ছিল। এই টুকটাক নিগেলস টুকটাক তো থাকবে, থাকবেই, নিগেলস আর থাকবেই। ফাস্ট বলার, কিন্তু ওরকম বড় কোনো বড় যে কোনো। এইগুলা, যেমন সাকিব অলরেডি সাফার করতেছে তার ব্যাক ইস্যু নিয়ে, এই ব্যাক ইস্যু নিয়ে এসে কিন্তু এজ লেভেল থেকে সাফার করতেছে। এবং আমাদের এজ লেভেল সিস্টেম থেকে আসা প্রত্যেকটা পেসারের অনেক সাইফুদ্দিন এক্সপ্রেস বলার না, কিন্তু সাইফুদ্দিন, হাসান মাহমুদ, হাসান মাহমুদ, ক্যারিয়ারটা তো মানে গড়েই উঠলো। হ্যাঁ সাকিব, তারপরে ইভেন শরীফুল ছাড়া, শরীফুলের মনে ব্যাক ইস্যু ছিল না, অ্যাকশন যখন ঠিক করছে তখন শরীফুল তো শুরুতে
খুবই ইভেন অভিষেক তাসকিনেরও ছিল অভিষেক তো শুরুতে, সাফারি, হ্যাঁ। তাসকিনেরও যখন ন্যাশনাল টিম সবারই আসার কমন আগে ব্যাক ইস্যু ছিল তা এখন পর্যন্ত কিন্তু সে এই জায়গায়ও ব্লেস যে সে বড় কোনো ব্যাক ইস্যু হয় নাই যেটা রিঅ্যাকারিং হইতে পারে আর কি। ভাই ধরেন এখন তো আসলে ফরম্যাটের অভাব নেই। যেমন একটা খেলে তারপর 1 বছর বসে থাকে। না আসতেছি, হ্যাঁ তুমি উড খেলে? হ্যাঁ খেলে তো, আজকে দেখলাম খেলে খেলতে গিয়ে পারে না, আর এখন তো দিন শেষে আসলে না, দিন শেষে তো আসলে উডে। এখন বছরে একটা টেস্ট খেলছে এসেছে, তারপর আবার সেম ইনজুরি, সে জানে না কবে ফিরবে। না, কিন্তু তার ইন্টারভিউ আর এখন তো না, আসলে যেটা নিয়ে মজা করছে কিন্তু হ্যাঁ, খুবই খুব স্যাড। sad। বয়সটা তো আসলে হয়ে কারণ গেছে। এই রিহ্যাব করা যে কি ক্লান্তিকর একটা প্রসেস, শুধু কষ্টকর না, ক্লান্তিকর। খুবই এটা tedious, একই খুবই tedious। একই প্রসেস দিনের পর দিন করা, তোর সবাই খেলছে তুই খেলতে পারছিস না, এই প্রসেস করতে হবে একই জিনিস এতটা একঘেয়ে, সো টাফ। এবং সবকিছু ধরেন ওই একটা জায়গায় যে হ্যাঁ অ্যাশেজ খেলবো, এই করবো ওই করবো, কারণ তারপর তাদের তো হারবে। হ্যাঁ তো হারবে তো বটে। হাসান মাহমুদের কথা বলছি, তখন আমার এই কথাটা মনে পড়ছিল, আমি লিখেছিও কালকে যে আমি সুমন ভাইকে জিজ্ঞেস করছিলাম প্রধান নির্বাচক যে খালেদকে নিলেন না, তুমি যে খালেদের কথা বলতেছো, যদি হাসান আসে এখন তাহলে তো আমার আরেকটা বাদ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো আমি বললাম হ্যাঁ এটা তো গুড হেডেক একটা, ঠিক আছে, হুইচ ইজ ট্রু, মানে হাসান আসলে তো হাসান তো দারুণ স্কিলফুল বলে আমাদের, তাই না? হাসান আর নাহিদ বল করছে, তো দারুণ ব্যাপারে তাসকিন, হাসান, নাহিদ। সো হ্যাঁ মানে ধরেন হাসানের কথা যেটা মাথায় আসলো, শুরু থেকে বলতেছিলাম যে মিরপুরের যে কন্ডিশন, মানে মোহাম্মদ আব্বাস যখন 5টা উইকেট নিল, হ্যাঁ তখন কিন্তু মানে মোহাম্মদ আব্বাসে লাইক বোলার কিন্তু হাসান মাহমুদ, রাইট? মানে তখন মনে হচ্ছিল তখন পর্যন্ত নাইট রানা ওই স্পেলটা করে না। হ্যাঁ তাসকিনও কিন্তু তাই, মানে তাসকিনও 50-তে যে বোলিংটা ওই স্পেলগুলো, সেটা অবশ্যই। এখন একটু আগে যেটা বলতেছিলাম যে ফরম্যাট, মানে ফ্র্যাঞ্চাইজি লিগ সহ আমাদের তো এমনিতে 3টা আছেই ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজির কথা। ধরেন স্ট্রাক অনেক আগে থেকেই বেছে বেছে খেলেন সব কিছু, তাদের পেমেন্ট থেকে শুরু করে অনেক কিছুই বাস্তবতা আমাদের মানে বিগ থ্রি দেশের বোলিংদের যে ট্রিটমেন্ট, ওটা আমাদের কল্পনা করা যায় না। হ্যাঁ, তো তার মানে রানাকে ধরেন এই অফার আসবে, আপনি যখন বললেন যে ইন্ডিয়ান, ওরা বলছে যে হ্যাঁ। দেখো ও কিন্তু আইপিএল খেলবে, ঠিক আছে, টেস্ট জেতানোর পর থেকেই আলাপ আছে। হ্যাঁ তো হয়তো মুস্তাফিজকে নিয়ে কিছু একটা ইস্যু, সেটা হয়তো কিছু ওটা solve হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেটা অন্য বিষয়, এরকম আসবে। তখন ধরেন আসলে ফোকাসটা, মানে রানাকে আমরা যেই রানাকে নিয়ে এতক্ষণ ধরে আলাপ করতেছি, বেশিরভাগ কিন্তু টেস্টের ওই জিনিসটা, তাই না? হ্যাঁ, ওয়ান ডেতে নিউজিল্যান্ডের সঙ্গে ওই 5 উইকেট, বাট স্টিল টেস্টের ওই স্পেল থেকে শুরু করে সব তিনটা কিছু। টেস্ট জিতেছে। হ্যাঁ, আপনি যেটা কারণে ধরেন ফেসবুকের ছাদে চলে গেছেন ছবি তোলার জন্য। হ্যাঁ, সো এই ফোকাসটা, এই ম্যানেজমেন্টটা আমরা এখন পর্যন্ত, একটু আগে বললাম যে হ্যাঁ ম্যাচে থেকে শুরু করে মাঠের বাইরে, মানে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড ম্যানেজমেন্ট বেশ ভালো হয়েছে, কিন্তু এই পোর্শনটাও তো আসবে ডেফিনেটলি। তখনই আসল চ্যালেঞ্জটা শুরু হবে। যখনই এই অফারগুলো আসতেছিল, যখনই যখনই অফার টুকটাক আসতেছিল, ইভেন তাকে যখন একটা টি20 খেলায় বাদ দেওয়া হলো, সে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড ছিল, আমায় কেন বাদ দেওয়া হইলো বা এরকম, আমায় কেন ওয়ানডে থেকে বাদ দেওয়া হইলো। সো ওই যখন ততক্ষণে কিন্তু সে পিএসএল-এ 7 পেয়ে গেছে, মানে খেলে নাই এবার টিমে ছিল। সো ফ্র্যাঞ্চাইজি লিগের ওই জিনিসটা কিন্তু মানুষকে বদলায় দেয়, ওই টাকাটা মানুষকে বদলায় দেয়। ওই টাইমে কি ধরনের মানে ম্যানেজমেন্ট, মানে মেন্টাল ম্যানেজমেন্ট তার আশপাশে থাকবে, কিভাবে কমিউনিকেট করা হবে। ইভেন শান্ত তার সঙ্গে খুবই হ্যান্ড অন, সে এখন পর্যন্ত কোনো মানে ওই যে কি জানি ব্রডকাস্ট অ্যাডভার্টাইজ বা এইসব যে ব্রডকাস্ট স্পন্সরশিপ ডিলটা, বেশ কিছু অফার তার কাছে আসছে, কিন্তু সবগুলাই দেখা গেছে যে আমি এখন খেলতে চাই। তাকে ওইটা মানে খুব ভালোভাবে তার মাথায় ইনস্টিল করা হয়েছে যে আমি এখন খেলতে চাই, সামনে 2027 বিশ্বকাপ আছে। তো এই জিনিসগুলো তার সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করা হয়েছে। এবং বিগ মানি যখন আসবে, ফ্র্যাঞ্চাইজ মানি, সেটা তো এমন এমন সংখ্যায় আসবে, নট অনলি অ্যাবাউট মানি, তোর আইপিএল ইজ সাচ এ থিং। তুই আইপিএলে যে একবার যাবে, তো সে আইপিএলে যাবে। দেখ, তোর দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। অস্ট্রেলিয়ার 2-1 আছে, মিচেল স্টার্ক। হ্যাঁ, ওইটা ভাই ওই কারণেই তো ইভেন প্যাট কামিন্সকে সেদিন দেখলাম যে 8 মিলিয়ন। হ্যাঁ, তো বলছি না, এটা জোকস অ্যাপার্ট, বলছি যে ইংল্যান্ডের তো আছে, বলেন ওদের দু একটা নাম বলবেন না। বেন স্টোকস, তারাও মানে ওই লাক্সারিটা তাদের লুক্রেটিভ কন্ট্রাক্টস। সাইফুল, তুমি যেটা কথা বলতেছো, নাফিস ভাই বারবার বলে যে আমার যদি দায়িত্ব থাকতো, যদি আমার হাতে যদি থাকতো, তাহলে আমি 15 লাখ টাকা করে দিতাম টেস্টের ম্যাচ ফি। ততক্ষণে মানে ওই ফাইন্যান্সিয়াল মোটিভ, শুধু আমি বলছিলাম ওইটাই যে আইপিএলে তোর এত গ্ল্যামার আছে, ওখানে গেলে জিনিস আবহাওয়াটা এরকম গ্ল্যামার, তোর আকর্ষণ, মানে চারপাশে ইভেন তোর তুই ট্রাভেল করছিস, তুই চারপাশে যা দেখছিস, তুই যার সঙ্গে মিশছিস, এই যে এনভায়রনমেন্ট, এই এমবিএস, এটা তো ইনক্রেডিবল। প্লাস ভাই শিক্ষা,
ভাই আমার সেটা কাছে তো মনে হয় এটা আছেই। সেরা মানে হ্যাঁ, শেষ সেটা তো মাহফিল আছেই। হ্যাঁ, ওটা তো ওই যে প্রেশার, মানে একটা সময় তো ছিল জাস্ট, সেটা আমি 15 বছর আগের কথা বলছি, মনে করো একটা সময় তো ছিল যে ফান, Party. বিনোদন, এটা পার্টি, ম্যাচ শেষে পার্টিটাই আসল। এখন তো আইপিএল সেই সেটা না, সেই হ্যাঁ। জায়গায় নাই। সো হিউজ প্রেশার, সেই প্রেশারটাও তোর সব কিছু অনেক কিছুরই সেখানে আসলে রসদ আছে। সো সব কিছুর মধ্যে ওখানে সে যাবে, তো ওই সময় তাকে আসলে ম্যানেজ করাটা হলো ইম্পর্টেন্ট। সো সেটা কীভাবে বোর্ড করবে, তার তার পার্সোনাল গাইডেন্স কারা, মানে তোর অভিভাবক কার কথা সে শুনবে। সো ওই সময় এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট হবে। হয়তো ঠিক আছে, শান্ত এখন মতো তাকে গাইড করছে, একটা পর্যায়ে হয়তো শান্তর চেয়েও আরেকজন বেশি গাইড, তার খুব ক্লোজ কোনো ফ্রেন্ড হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তার ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে আমি বলছি। সো ওই সময় তার একটা খুব ভালো ম্যানেজার দরকার হবে, আমি মনে করি আর কি, খুব ভালো ম্যানেজার দরকার হবে যদি তিনি আসলে ওইরকম স্টার, যদি না তিনি হবেন ডেফিনেটলি, তখন এগুলো দরকার হবে। সো এই তুই বড় বড় স্টার, উপমহাদেশে যারা বড় বড় স্টার হয়েছেন, তো সবারই কিন্তু খুব ভালো ম্যানেজার ছিল। সিরিয়াসলি এটা খুব ইম্পর্টেন্ট প্রফেশনাল। অবশ্যই অবশ্যই সব কিছু বলছি যে সব কিছু মিলিয়ে এই সময় ম্যানেজ করাটা ইম্পর্টেন্ট হবে। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট তখন কোন অবস্থায় থাকবে, কারা দায়িত্বে থাকবেন, কীভাবে ম্যানেজ করবেন, ক্রিকেট অফিসের চেয়ারম্যান কারা থাকবেন, কোচ কে থাকবে, ইভেন বোর্ড প্রেসিডেন্ট কে থাকবে, কারণ আমাদের তো হুটহাট ডিসিশন অনেক সময় নেওয়া হয়, জানি না কী হবে, বাট এগুলো যদি না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। ওই যে টম ক্রুজের মুভিটার নাম কি বলে গেলাম তো, আরে সেই যে এজেন্ট একটা এনএফএল প্লেয়ারের, ভুলে গেছে, শো মি দ্য মানি। হ্যাঁ যাই হোক, হ্যাঁ রনি ভাই যেটা ওই মানে শেষ করে দিব সেটা হচ্ছে যে এজেন্টের কথা। হ্যাঁ অবশ্যই, মানে একটা ওই বেন স্টোকসের ডিপ্রেশন বা সব কিছু মিলে সে প্রথম ফোনটা কিন্তু দেয় হচ্ছে নেল ফেয়ার ব্রাদারকে, মানে এই ব্যাপারগুলো আছে। আর আরেকটা তখন যেটা বলতে চাচ্ছিলাম যে আইপিএল থেকে শুরু করে সব কিছু যদিও ডিফারেন্ট ব্রিড, বাট আইপিএল তো মনে হয় যে দ্য মানে বিগেস্ট রিজন যে মুস্তাফিজ আর টেস্ট খেলেন নাই, রানার ক্ষেত্রেও এটা হতেই পারে না? নেভার নো, হতেই পারে, এবং সেটা হলেও তখন সেই বাস্তবতা মেনে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই, সত্যিকার অর্থে কিছু করার নেই, এটা ওয়ার্ল্ড ক্রিকেটের বাস্তবতা। আমরা চাইবো ডেফিনেটলি যতদিন সম্ভব তাকে সর্বোচ্চ মানে ব্যবহারটা আমরা তাকে করতে পারি, একটু বাজেভাবে বলে তার ফায়দা দিতে পারি। বাংলাদেশের ক্রিকেটের প্রোডাক্ট তাকে প্রডিউস করা হয়েছে, আমরা ফায়দা দিব, সেও চাইবে এরকম করতে। বাট যদি সেরকম সিচুয়েশন আসে তখন তো আসলে কিছু করার নাই। এই জন্য আমি বলছি ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। তো এখানে নিউজিল্যান্ডের কথা আমরা আগে আলোচনা করেছি, নিউজিল্যান্ড কীভাবে এই ব্যাপারগুলো ম্যানেজ করে। হ্যাঁ, সে কন্ট্রাক্টের দরকার, ক্যাজুয়াল কন্ট্রাক্ট বা বিভিন্ন ধরনের, এই একটা সময় আসবে দেখেন, এখন আইপিএলের সময় এই দুই একটা দেশ, বাংলাদেশ পাকিস্তান বা দুই একটা দেশ ছাড়া কিন্তু কেউ খেলে না লিটারালি। এমন হতে পারে যে ওই সময়টায় মানে একটা পর্যায়ে বাংলাদেশের উপর এটা তো বড় হবে, হ্যাঁ, আপনার যখন 4 মাস 5 মাসে যাবে তখন তো আইপিএলই হবে আপনার পিনিকেল, তাই না? হ্যাঁ, অলরেডি মানে বেশিরভাগ দেশের জন্য তা হয়ে গেছে। বাংলাদেশের প্লেয়ার বেশি যায় না বলে বাংলাদেশে হয়তো এই সময় কিছু সিরিজ টিরিজ খেলাটা নিচ্ছে। সো ওগুলো ম্যানেজ করতে হবে। তখন ওই যে তোর ধর বাংলাদেশ পাকিস্তান সিরিজ, আমার নাহিদ রানাকে লাগবেই, ওকে নিয়ে আসো মুম্বাই ইন্ডিয়ান্স থেকে, ওই ব্যাপারগুলো করা মানে বাস্তবতা মেনে করা যাবে না, এই হলো ব্যাপার। মানে সেক্ষেত্রে ধরো নাইট রানা দুইটা জিনিস, আমাদের বাস্তবতাই তো হচ্ছে যে আমরা বিগ থ্রি এর ওই টেম্পলেট হয়তো ফলো করতে পারবো না, তারপরেও হ্যাঁ, ফাইন্যান্সিয়াল মোটিভেশন রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সেটা biggest হচ্ছে challenge। মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে নাইট রানাকে উসিলা করে যদি এই জিনিসটা হয়, হতে why পারে। not? হ্যাঁ, মানে তোমার চেঞ্জিং ওয়ার্ল্ডের সঙ্গে তো অ্যাডজাস্ট করতে হবে। এখন মুস্তাফিজের ক্ষেত্রে যখন ওইটা হয়েছে, বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতা তখন টেস্ট ক্রিকেট প্রায়োরিটি ছিল না, সিম্পল। ওখানকার বাস্তবতা আমাদের প্রায়োরিটি ছিলই হচ্ছে যে হোয়াইট বল ক্রিকেট, আরও স্পেসিফিক্যালি ওয়ানডে ক্রিকেট। সো মুস্তাফিজ ওই কালচারে বড় হয়ে আসেন, এই যে যেখানে তার টেস্ট ক্রিকেট খেলতে। প্লাস মুস্তাফিজের ধরনটাও খাটো করা না, মানে তিনি অভিষেক টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, অনেকেই ভুলে যায়, 4টা উইকেট নিয়েছেন, কিন্তু সাউথ আফ্রিকা মুস্তাফিজ তো টেস্ট বোলার না। হ্যাঁ, তারপরে যে মানে ভিতরের দিকে ঢোকা হ্যাঁ, সো ওয়ান ডাইমেনশনাল বলার অনেক ইয়ার জন্য টেস্ট ক্রিকেটের জন্য হোয়াইট বলের জন্য এফেক্টিভ। আমরা খুবই ভালো হয় তাকে হোয়াইট বলে কাজে লাগাচ্ছি, এটাই ভালো। যদি টেস্ট ছেড়েছেন বলেই হয়তো হোয়াইট বলে এখন এতটা এফেক্টিভ আছে। হ্যাঁ, ইভেন মুস্তাফিজ, তাসকিন, হাসান, খালেদ, শরীফুল এরা অ্যাভেলেবেল থাকার কারণে এই টাইমে নাহিদ রানা আসার কারণেই নাহিদ রানা হতে পারতেছে, বিকজ তার হোয়াইট বল ক্রিকেট এত খেলা লাগতেছে না। আদারওয়াইজ তাকে আমরা সব ফরম্যাট খেলাইতাম, যেটা 2015-তে মুস্তাফিজের ক্ষেত্রে করছি, অ্যান্ড দেন তাকে রুইন করে দিতাম। না, এটা তো আসলে ধরো যে মানে একটা যখন বড় পুল থাকবে হ্যাঁ। তখন তুমি তোমার ওই রোলে ওইটা পালন করে যেতে পারবা, মানে ইউ ক্যান বিং ইউ, তাই না? সেটাই বললাম, তোমার ওখানে হোয়াইট বলে ইস্টাবলিশড বোলার আছে যারা ইন্টারন্যাশনালি সাকসেসফুল, এবং তাদেরকে রিপ্লেস করতে হলে নাহিদ রানাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে, যেটা সে ইদানিং করা শুরু করছে আর কি। সো তোমাকে ওই ধরনের এনভায়রনমেন্টে যদি মুস্তাফিজও আসতো, মুস্তাফিজ হয়তো অন্যভাবে চিন্তা করতো আর কি।
ভাই মানে হ্যাঁ চাইলে তো আসলে আরো অনেকক্ষণ আলাপ করা যাবে। হ্যাঁ, এই সাবজেক্ট নিয়ে তো আসলে আলাপ করা যায়, আরো সামনে করবো আমরা অবশ্যই। হ্যাঁ সেটাই, বাট শেষ আজকের মতো শেষ যদি কিছু বলতে চান, মানে একটু পোশাকি বললাম, পোশাকি কথাবার্তা নাইট না, এটা একটা ব্যাপার আছে। না আমি ওই নাহিদ রানার ভিতরে আমাদের যে এক্সাইটমেন্টটা আছে, যাই নাহিদ রানার ভিতরেও ওই নির্লিপ্ত ভাব তো থাকবেই, কিন্তু ওই যে তিনি ওই যে জোগাড় যেটা বলে যে খেলতে থাকি, ওই ব্যাপারটা যেন থাকে, সেই ক্ষুধা সেই তাড়নাটা থাকে, শেখার তাড়নাটা থাকবে। আর আমরা জাস্ট দেখ বাংলাদেশ ক্রিকেটে এক্সাইটেড হওয়ার উপকরণ তো খুব কম। হ্যাঁ আমরা অনেক এই দেখি, মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে বিশেষ করে। হ্যাঁ একটা সময় সাকিব ছিলেন বা এরকম ছিলাম, আমরা কিছু কিছু প্লেয়ার দিকে তাকিয়ে থাকতাম, সেটা ব্যাপার। কিন্তু মাঝখানে একটা তোর লম্বা পিরিয়ড গিয়েছে যে বাংলাদেশ ক্রিকেটে আসলে হ্যাঁ হয়তো আমরা ম্যাচ জিতছি কিন্তু স্পার্কটা নাই। কিছু একটা টান, একটা আকর্ষণ, যেটার জন্য আমি মাঠে যাব, শুধু দর্শক হিসেবে না, একটা জার্নালিস্ট হিসেবেও আমার একটা দেখার আগ্রহ থাকবে, মাথায় কিছু একটা ঘুরবে, হ্যাঁ একটা গল্পের প্লট তৈরি হবে, সেরকম অনেক দিন ছিল না। সো নাহিদ রানা এই ব্যাপারগুলো নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেটে। এবং এই গত কিছুদিন ধরে ক্রিকেটের এগেনস্টে যে ধরনের নেতিবাচক প্রচারণা ছিল, আমি কালকে লিখেছি এটা, যে ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে, ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো শুধু পারফরমেন্স তো বটেই, পারফরমেন্সের পাশাপাশি আর এই অন্যান্য ব্যাপারও লাগে, এই যে পারিপার্শ্বিকতা লাগে। তো সেইখানে নাহিদ রানা একটা চমৎকার একটা ব্যাপার বাংলাদেশ ক্রিকেটের জন্য ঘটছে। তিনি যদি জাস্ট থাকেন, দেখবি যে নাহিদ রানা মানে ওই যে নাহিদ রানার টানেই দর্শক আসবে মাঠে, নাহিদ রানার টানে মাঠে 10,000 দর্শক আসবে বিপুল স্টেডিয়ামে শুধু নাহিদ রানার বোলিং দেখতে। তারপর অন্যান্য তো আছেই, শোয়েব আখতারের বোলিং দেখতে আসতো, ওয়াসিমের বোলিং দেখতে আসতো, তাই না? সো এই ব্যাপারগুলো নাহিদ রানা, আমি চাই যে এটা চলতে থাকুক। সোশ্যাল মিডিয়ায় আমার সবচেয়ে ফেভারিট জিনিস দেখা হচ্ছে শরীফুল আর নাহিদ রানার আমবাগানের ক্রিকেট। এই ইন্টেন্সিটি, এই যে ইন্টেন্সিটি তারা আমবাগানে ক্রিকেট খেলে, ওই ইন্টেন্সিটি তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটও খেলে। আমি চাই এটা কন্টিনিউ হোক, আর কিছু না। বুঝতে হবে কোন এলাকার মানুষ ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো FaceOfTomorrow.show।